এবারের বাজেটেই কিন্তু ট্যাক্স স্ট্রাকচারের ক্ষেত্রে কর কাঠামো কতদিন নির্দিষ্ট করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম বাজেট যেখানে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ এই বাস্তবতার নিরিখে এই বাজেট প্রণীত হয়েছে। কারণ বাস্তবতা অনুযায়ী একজন উদ্যোক্তাকে যদি কোনো বিনিয়োগ করতে হয় তার জানা দরকার, একটা অন্তত মধ্যমেয়াদী পরিকল্পনা করা দরকার এবং সেই ক্ষেত্রকে সেটাকে সামনে রেখে আমাদের কর কাঠামোটা সাজানো হয়েছে। এবারের বাজেটে আমরা বিনিয়ন্ত্রণকরণ বা সহজ করে কিভাবে ব্যবসা করা যায় বা ব্যবসা করার ক্ষেত্রে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট কৌশল এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের যে সুদের হার, সেই সুদের হারে আসলে কি রকম বিনিয়োগ করা সম্ভব কিনা। কিন্তু এ কথাও সত্য যে বাংলাদেশে যে মূল্যস্ফীতি, এবং আমরা যেহেতু বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনে, সেই ক্ষেত্রে আসলে সরকার কোনোভাবেই এই মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে নীতি সুদের হার সেটা আসলে নির্দেশিত কায়দায় নিরূপণ করা যায় না। রাজস্ব নীতির সাথে মুদ্রানীতির এক ধরনের সম্পর্ক সংযোজন এবং সামঞ্জস্য রক্ষা করা দরকার। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই এই ফিসক্যাল মনিটারি পলিসির যে হারমোনাইজেশনের কথা বলা হয়েছে সেটি কিন্তু কখনো হয়নি। ইতিমধ্যেই 60,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষিত হয়েছে, যার মধ্যে 41,000 কোটি টাকা হচ্ছে যে রাজস্ব ব্যবস্থার সাথে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সূত্র দিয়ে, এবং এটা একটা খুবই ইনোভেটিভ কায়দা, যুগান্তকারী বিষয় হিসেবে বাংলাদেশে মাইল ফলক হিসেবে থাকবে। সেটি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইজ ব্যাক। আমরা পাবলিক এক্সচেঞ্জের টাকা আমরা মনে করি যে তিনটা জায়গায় যাওয়া দরকার। একটা হচ্ছে দক্ষতা উন্নয়ন, দ্বিতীয়ত হচ্ছে ইনোভেশন, সেই জন্য আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো ইনোভেশনে যাওয়া দরকার, এবং তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাগরিক তৈরি করা। করের টাকা বিশ্ববিদ্যালয় সমূহ বা কলেজগুলোতে বা মাধ্যমিক স্কুলে বা প্রাথমিক বিদ্যালয়ে যাবে।